বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ গঠন করার জন্য আগামী নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সৎ লোক দেশ চালাবে নাকি অসৎ লোক দেশ চালাবে? ভালো লোক দেশ চালাবে নাকি আবার ঘুরে ফিরে আমরা আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে যাব? বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করবে নাকি আবার মানুষকে বাধ্য করে মত প্রকাশ করার জন্য? এই প্রশ্নগুলোর সমাধান হবে আগামী নির্বাচন। আগামী নির্বাচনে দুটো প্রশ্নের সমাধান হবে। একটা হলো কোন প্রতীকে আমরা ভোট দিচ্ছি, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো একটি গণভোট হবে, যে গণভোটে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। হায়ের পক্ষে যারা থাকবেন এরা পরিবর্তনের পক্ষে থাকবেন, হায়ের পক্ষে যারা থাকবেন না, নায়ের পক্ষে যারা থাকবেন তারা পরিবর্তনের বিপক্ষে থাকবেন। আপনারা কি পরিবর্তনের পক্ষে না বিপক্ষে? এই পরিবর্তনের পক্ষ অবলম্বন করতে গেলে আমাদের সকলকেই হায়ের পক্ষ অবলম্বন করতে হবে। আমরা চাই বাংলাদেশে আর দুর্নীতি ফিরে না আসুক। আমরা চাই বাংলাদেশে আর কোন ধরনের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে না আসুক। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, জনতা থেকে শুরু করে একেবারে অফিসার পর্যন্ত প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পায়। নির্বাচন কোন জোর জবরদস্তির বিষয় নয়। জবরদস্তি করে মানুষের মন জয় করা যায়? জবরদস্তি করে মানুষের কলিজার মধ্যে জায়গা করতে পারবেন? একমাত্র পথ মানুষকে ভালোবাসবেন, জবাবে মানুষ আপনাকে ভালো। এর বাইরে দ্বিতীয় তৃতীয় যা কিছু বলছি, যা কিছু করছি, আমার বিবেচনায় মানুষকে ভালোবাসতে না পারলে রাজনীতি করার কোন অর্থ হয় না। জবরদস্তি করে যদি মানুষের সাপোর্ট নিতে হয়, সমর্থন নিতে হয়, একজন রাজনৈতিক নেতার জীবনে সবচাইতে বড় বিফলতা হলো, ব্যর্থতা হলো যে মানুষ তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবাসে না। মানুষের ভালোবাসা অর্জন করার জন্য জোর জবরদস্তি করে কিভাবে ভালোবাসানো যায় এই জন্য জবরদস্তির পদ্ধতি আরোপ করে। এই ধরনের কোন রাজনীতি আমরা চাই না। আমি কাজ করব, আমি খাবো, আমার স্বাধীন জীবন, আমার সংসার আছে, আমার ঘর আছে, আমি আয় করব, আমি ব্যয় করব। আমি কি জবরদস্তি পছন্দ করি? জবরদস্তিকে আমি পছন্দ করি, কখনই না, কোনো কালেই না। শেষ বলছি, এবার আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, 5-10 বছরের জন্য আমরা এক হব। 5-10 বছরের জন্য আমরা এক হব। আমরা পরস্পরকে হাতে হাত ধরবো। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের মধ্যে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকা যাবে না। আমাদের মধ্যে উঁচু নিচুর পার্থক্য থাকা যাবে না। আমাদের মধ্যে হিন্দু মুসলমানের পার্থক্য থাকা যাবে না। আমাদের মধ্যে এমন কোন পার্থক্য থাকা যাবে না যে মানুষকে আমরা বৈষম্যের দৃষ্টিতে দেখি। আর এই পরিবেশে 10 বছর দিনাই সাল্লার মানুষ একসাথে হয়ে যদি চেষ্টা করি, আমি নিশ্চিত সারা বাংলাদেশে দিনাই সাল্লাহ একটা ব্যতিক্রমী আসনে পরিণত হবে। এই ব্যতিক্রমী আসনটা সবাই মিলে আমরা করতে চাই। আমরা চাই আমাদের ভাটি অঞ্চলকেও আমরা নতুন করে সাজাতে চাই। এই নতুন করে সাজাতে গেলে দরকার কষ্ট, পরিশ্রম, কাজ, পরিকল্পনা, সময় দান, সকলকে ঐক্যবদ্ধ করা। সকলকে ঐক্যবদ্ধ করে ভাটি অঞ্চলে কোন শক্তিশালী ব্যক্তির আবির্ভাব হলে আমার ধারণা আমাদের হাওর অঞ্চলকেও আমরা নতুন করে সাজাতে পারব। এই সাজানোর জন্য আপনারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের লোকেরা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, ফ্রান্সে থাকে, ইতালিতে থাকে, সৌদি আরবে থাকে, কাতারে থাকে, কুয়েতে থাকে, মালয়েশিয়ায় থাকে এবং ওই সমস্ত জায়গা থেকে তারা আমাদের এখানে অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়। আপনারাও কষ্ট করে পরিশ্রম করে, যে পরিশ্রম আপনারা করেন, যে গল্প আমি শুনি, এই পরিশ্রম সত্যিই একজন মানুষের জীবনে
অত্যন্ত কঠিন সময় পার হয়। আজকে শুক্রবার, তাই আপনারা আসতে পেরেছেন। শুক্রবার না হলে কি আপনারা আসতে পারতেন? এর মানে কি? এর মানে বিদেশের মাটিতে এসে আপনি যে কষ্ট করছেন, এই কষ্টটা দেশের মাটিতে যদি সুন্দর কিছু করা যায়, তাহলে এই কষ্ট করে টাকাটা যেটা পাঠাচ্ছেন, এটির সঠিক ব্যবহার যদি হয়, সব মানুষ যদি এটা ব্যবহার করতে পারে, প্রত্যেকটা পায়ের সুবিধা যদি জনগণ পায়, তাহলে আমাদের মাতৃভূমিতেও এই গাজীপুরের মতো, লন্ডনের মতো, আমেরিকার মতো বিভিন্ন ধরনের কাজের সুবিধা গড়ে তোলা সম্ভব। এই কাজের সুবিধা যদি গড়ে তুলতে হয়, তাহলে শুধুমাত্র বক্তৃতা দিলে কাজের সুবিধা গড়ে উঠবে না। আপনারা যেখানে কাজ করেন, এখানেও তো যারা এই ফ্যাক্টরিগুলো গড়ে তুলেছে, তারা করে গাজীপুরের জায়গার দাম বাংলাদেশের বহু জায়গার থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে বিস্তর জায়গা ফাঁকা আছে। আমাদের এখানে এই পরিমাণ জায়গা ফাঁকা আছে, যে পরিমাণ জায়গা কাজে লাগাতে পারলে, পরিশ্রম করতে পারলে, দিরাই থেকে শুরু করে সাল্লা হয়ে, সাল্লা থেকে শুরু করে জলসুখা, জলসুখা থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে খালি জায়গা ফাঁকা পড়ে আছে। এই খালি জায়গাকে যদি আমরা পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এখানেও বড় ধরনের ফ্যাক্টরি গড়ে তোলা সম্ভব। এটার জন্য প্রয়োজন হবে সাহসী, শক্তিশালী, চিন্তাশীল, পরিবর্তন করতে পারে এই ধরনের নেতৃত্ব ছাড়া বড় কাজ করা যায় না। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের আত্মীয় স্বজনরা এখনো সাংঘাতিক ধরনের চিকিৎসাধীন অবস্থায় জীবনযাপন করে। গ্রামে গেলে আমি তো কিছু দূর হাঁটলে আমি আর হাঁটতেই পারি না, আমার আর হাঁটতে ভালো লাগে না। এত ইমোশন, এত আবেগ, মহিলারা এসে জড়ায় ধরে। একজন বলছে আমার মাথা ঘোরায়, একজন বলতেছে যে আমার প্যারালাইসিস হয়ে গেছে, একজন বলতেছে আমার পাথর হয়েছে, একজন বলতেছে আমার অপারেশন দরকার, একজন বলতেছে আমাকে যদি একটু সাহায্য করেন। এদের এই আর্তনাদের জবাব আমরা কি করে দিব? কি করে আমরা এখানে গড়ে তুলব? কি করে আমাদের এখানে হাসপাতাল গড়ে, কি করে একজন গর্ভবতী নারী তার ডাক্তারের সুবিধা পাবে? কি করে একজন শিশু জন্ম নিয়েছে, যে বিকলাঙ্গ হয়ে গেছে, একটা পা কাজ করে না, আরেকটা পা কাজ করে, চোখ নাই, অনেক লোক আছে দিরাই সাল্লায়, প্রায় ৯,৫০০ লোক আছে যারা প্রতিবন্ধী। এরা অনেকেই চলতে পারে না, অনেকের হুইল চেয়ার দরকার, অনেকেই কথা বলতে পারে না, অনেকেই দেখতে শুনতে বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধি নাই। এরকম লোক আছে প্রায় ৯,৫০০। শিশুর সংখ্যা প্রায় ৪০,০০০। ৪০,০০০ শিশু যাদের স্কুলে যাওয়া দরকার, যাদের মাদ্রাসায় যাওয়া দরকার, যাদের লেখাপড়া করা দরকার, যাদের শিক্ষা হওয়া দরকার, যাদের চরিত্র গঠন দরকার, যাদের সুস্থভাবে বেড়ে ওঠা দরকার, এই ৪০,০০০। প্রায় ৪৫,০০০ মানুষ আছে বেকার। এদের কোনো কাজ নাই। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, এই সময়ে তারা শুধুমাত্র অলস সময় কাটায়। তাদের কোনো আয় থাকে না, তাদের কোনো ইনকাম থাকে না। অগ্রহায়ণ মাস থেকে জমি জমা যখন আসে, তখন কিছু কাজের সঙ্গে সাথে যুক্ত হয়। এই পুরা পরিকল্পনা মিলে যে ৫ লক্ষ লোকের বসবাস আমাদের এই দিরাই এবং সাল্লায়, তার মধ্যে বড় একটা অংশ আছে বিদেশে থাকে, এখন বড় একটা অংশ আছে যারা গাজীপুরে থাকে, যারা মিরপুরে থাকে, যারা সাইনবোর্ডে থাকে, যারা নারায়ণগঞ্জে থাকে, বিভিন্ন জায়গায় রিজিকের সন্ধানে পরিবার নিয়ে অনেকেই এই সমস্ত জায়গায় কাজে লিপ্ত আছে। আমরা চাই সকলে একসাথে হই। আমরা চাই দল মতের পার্থক্য ভুলে যাই। আমরা চাই পরস্পরের শত্রুতা থাকলে এটা ভুলে যাই। আমরা চাই গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকলে ভুলে যাই। আমরা চাই গ্রামগত দ্বন্দ্ব থাকলে ভুলে যাই, মামলা মোকদ্দমা থাকলে ভুলে যাই। আমরা চাই আগামী ১২ তারিখে ঐক্যবদ্ধ ভাবে সকলেই দিরাই সাল্লার মাটির পরিবর্তন করতে। এই পরিবর্তন করার জন্য আমি যে আবেগ এবং উচ্ছ্বাস, আমি গিয়েছিলাম ওই পারে দেখা করার জন্য।
আর বাইরে হতে পারি না, বাইরে হওয়া যায় না। এই আবেগ উচ্ছ্বাস যাদের মধ্যে থাকে, যারা সত্যিকার অর্থে এই ধরনের অনুভূতি প্রকাশ করে, আমার বিশ্বাস এই 12 তারিখে এই অনুভূতির যদি বহিঃপ্রকাশ ঘটে, তাহলে দিনাজপুরের মাটিতে একটা নতুন ইতিহাস রচিত হবে। এই ইতিহাসের আপনারা অংশ, আপনারা গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের যারা নারীরা আছে, মারা আছে, বোনরা আছে, তারা সকলেই দয়া করে 12 তারিখে আগেই আমরা চেষ্টা করব। সরকারের সঙ্গে কথাবার্তা চলছে, সরকার যেন কয়েকটা দিন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রাখে, এই ব্যাপারেও আমরা আলোচনা করছি। শুধুমাত্র এখানে নয়, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন প্রায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক আছে। এই লক্ষ লক্ষ শ্রমিকের বড় অংশ কেউই গাজীপুরের ভোটার না। খুব অল্প লোকই আছেন এখানে বাড়িঘর করে পরবর্তীতে ভোটার হয়েছেন। বাকি সবাই কুড়িগ্রাম, ওই বরিশাল, ওই সুনামগঞ্জ, ওই ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গার ভোটার, কিন্তু তারা দলে দলে রিজিকের সন্ধানে এই জায়গায় এসে তারা বসতি স্থাপন করেছে। আমরা সরকারকে এটা জানাবো, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত করতে হয়, নারী পুরুষের ভোটাধিকার যদি নিশ্চিত করতে হয়, বিদেশের মাটিতে যারা আছেন তাদের যেমন করে ভোটের ব্যবস্থা করা হয়েছে, পোস্টাল ব্যালট ব্যবস্থা করা হয়েছে, পোস্টাল ব্যালট ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অবদান রেখেছি। আমরা এটাও চাইবো এইবার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা যেন স্বস্তির সহিত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করি। এই জায়গায় যাতায়াত ব্যবস্থা একটা বড় বিষয়। আমি আশা করব সকল মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে না, কারণ আপনারা হাজার হাজার মানুষ, কিন্তু একটা বড় অংশের সঠিকভাবে যাতায়াত করে তারা যেন বাড়িতে যেতে পারে, বাড়ি থেকে আসতে পারে, এই ব্যাপারেও একটা কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমি আপনাদেরকে, এখন নামাজের সময় হয়ে গেছে, একটা আবেগের কথা বলে শেষ করে দিই। ওই পারে গিয়া দেখলাম একজন বলতেছে আমি তোমার ফুফু লাগি, একজন যারা দূরে এসে বলতেছে আমি তোমার খালা লাগি। কালকে রাতে গেছিলাম এক জায়গায়, গাড়ি থামাইছে, গাড়ি থামাইয়ে বলছে যে তোমার খালা তোমারা দেখতে চায়। মনে হয় 20 বছর পর দেখলাম। এখানে অনেক চেহারা আছে, তাদেরকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু। আমরা কেউ কারো ছাড়া নই। আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয় হলো আমরা যেখানেই যাই, যেভাবেই যাই, যে অবস্থায় থাকি, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা সকলে মিলে দিরাই সাল্লাহ। এর চাইতে বড় পরিচয় আর কিছু আছে? আমরা এখানে এসে যদি কোনো অসৎ আচরণ করি, আমাদেরকে মানুষ খারাপ বলবে। আমরা এখানে এসে যদি অন্যায়ের সঙ্গে জড়িত হই, অপরাধ করি, মানুষ আমাদেরকে খারাপ বলবে। আমরা যদি এখানে আইন হাতে তুলে নেই, মানুষ আমাদেরকে খারাপ বলবে। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনার একার দোষ হবে না, দোষ হবে সিলেটের লোক খারাপ। এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, খুবই চিন্তিত আকারে চিন্তা ভাবনা করে জীবন যাপন করবেন। কেউ যেন আমাদের ঘাড়ে কোন ধরনের বদনাম দিতে না পারে যে আমাদের ছেলেরা মাদকের সঙ্গে যুক্ত, আমাদের ছেলেরা অন্যায়ের সঙ্গে যুক্ত, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আইন নিজের হাতে তুলে নেয়। এটি যদি আপনারা কেউ করেন, তাহলে আমাদের মুখ জগতের সামনে ছোট হয়ে যায়। আমার শেষ অনুরোধ, নামাজের সময় হয়ে গেছে। বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ গঠন করার জন্য আগামী নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সৎ লোক দেশ চালাবে নাকি অসৎ লোক দেশ চালাবে? ভালো লোক দেশ চালাবে নাকি আবার ঘুরে ফিরে আমরা আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে যাব? বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করবে নাকি আবার মানুষকে বাধ্য করে মত প্রকাশ করার জন্য? এই প্রশ্নগুলোর সমাধান হবে আগামী নির্বাচন। আগামী নির্বাচনে দুটো প্রশ্নের সমাধান হবে।
একটা হলো কোন প্রতীকে আমরা ভোট দিচ্ছি, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো একটি গণভোট হবে, যে গণভোটে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। হায়ের পক্ষে যারা থাকবেন এরা পরিবর্তনের পক্ষে থাকবেন, হায়ের পক্ষে যারা থাকবেন না, নায়ের পক্ষে যারা থাকবেন তারা পরিবর্তনের বিপক্ষে থাকবেন। আপনারা কি পরিবর্তনের পক্ষে না বিপক্ষে? এই পরিবর্তনের পক্ষ অবলম্বন করতে গেলে আমাদের সকলকেই হায়ের পক্ষ অবলম্বন করতে হবে। আমরা চাই বাংলাদেশে আর দুর্নীতি ফিরে না আসুক। আমরা চাই বাংলাদেশে আর কোন ধরনের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে না আসুক। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, জনতা থেকে শুরু করে একেবারে অফিসার পর্যন্ত প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পায়। নির্বাচন কোনো জোর জবরদস্তির বিষয় নয়। জবরদস্তি করে মানুষের মন জয় করা যায়? জবরদস্তি করে মানুষের কলিজার মধ্যে জায়গা করতে পারবেন? একমাত্র পথ মানুষকে ভালোবাসবেন, জবাবে মানুষ আপনাকে ভালো। এর বাইরে দ্বিতীয় তৃতীয় যা যা কিছু বলছি, যে যা কিছু করছি, আমার বিবেচনায় মানুষকে ভালোবাসতে না পারলে রাজনীতি করার কোন অর্থ হয় না। জবরদস্তি করে যদি মানুষের সাপোর্ট নিতে হয়, সমর্থন নিতে হয়, একজন রাজনৈতিক নেতার জীবনে সবচাইতে বড় বিফলতা হলো, ব্যর্থতা হলো যে মানুষ তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবাসে না। মানুষের ভালোবাসা অর্জন করার জন্য জোর জবরদস্তি করে কিভাবে ভালোবাসানো যায় এই জন্য জবরদস্তির পদ্ধতি আরোপ করে। এই ধরনের কোন রাজনীতি আমরা চাই না। আমি কাজ করব, আমি খাবো, আমার স্বাধীন জীবন, আমার সংসার আছে, আমার ঘর আছে, আমি আয় করব, আমি ব্যয় করব। আমি কি জবরদস্তি পছন্দ করি? জবরদস্তিকে আমি পছন্দ করি, কখনই না, কোনো কালেই না। শেষ বলছি, এবার আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, 5-10 বছরের জন্য আমরা এক হব। 5-10 বছরের জন্য আমরা এক হব। আমরা পরস্পরকে হাতে হাত ধরবো, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমাদের মধ্যে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকা যাবে না, আমাদের মধ্যে উঁচু নিচুর পার্থক্য থাকা যাবে না, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের পার্থক্য থাকা যাবে না, আমাদের মধ্যে এমন কোন পার্থক্য থাকা যাবে না যে মানুষকে আমরা বৈষম্যের দৃষ্টিতে দেখি। আর এই পরিবেশে 10 বছর দিনাই সাল্লার মানুষ একসাথে হয়ে যদি চেষ্টা করি, আমি নিশ্চিত সারা বাংলাদেশে দিনাই সাল্লাহ একটা ব্যতিক্রমী আসনে পরিণত হবে। এই ব্যতিক্রমী আসনটা সবাই মিলে আমরা করতে চাই। জুমার নামাজের সময় হয়ে গেছে, আর বাড়তি কথা বলতে চাই না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা পরিকল্পনা করবেন, এলাকায় ফোন দিবেন, মোবাইল করবেন, আত্মীয় স্বজন যেখানে আছে তাদেরকে খবর দিবেন যে এইবার হলো আমরা এক হইতে চাই। এইবার আমাদের, আমি বলেছি ওই দিন দিনাইশাল্লাহ গিয়ে, যে আমাদের দলের নাম হলো, আমাদের দলের নাম কি? আমাদের দলের নাম হলো দিনাইশাল্লাহ দল। আমাদের দলের নাম কি? জোরে বলেন, আমাদের দলের নাম কি? এর বাইরে আমাদের আর কোন দল দেখার দরকার আছে? দলাদিনি করে কি ভালো কিছু হয়েছে? পাওয়া গেছে কিছু? মাতৃভূমি উন্নত হয়েছে? তাহলে আবার দলাদলি কেন? কি কারণ? কে লাভ হল, কার লাভ হল? আবার সেই দলের ভয় দেখিয়ে কি ফায়দা হল? আবার সেই দলগত বিভেদ কি ফায়দা হবে? সুতরাং আমি বলে যাচ্ছি, দলের যত পার্থক্যই আমরা করি না কেন, দলকে সামনে নিয়ে এসে যত বড় মানুষকেই আমরা বিভ্রান্ত করতে চাই না কেন, ইনশাআল্লাহ আগামীর 12 তারিখে আমরা সকলে মিলে নির্দলীয় নিরপেক্ষ ভাবে একটা ঐক্যবদ্ধ অবস্থান নিব। আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের দিনাইশাল্লাহর মাটির পরিবর্তন আমরা করতে চাই। এর বাইরে আর কোনো কথা নাই। এর বাইরে আমি আপনাদের সঙ্গে দলাদলি করলে আপনারা খুশি হবেন? না, কখনোই না, কোনদিন না। আর দলাদলির ভাগাভাগির দরকার নাই। আমরা এক, যে যাই বলুক না কেন, অন্তর্থতাও কেউ কেড়ে নিতে পারবে না, পারবে?
আগামীতে আপনারা আমরা মিলে একটা প্রতিশ্রুতি দিয়ে শেষ করে দিব। আমি চাই আমাদের ভাটি অঞ্চলেও শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। আমি চাই আমাদের ভাটি অঞ্চলের যে পতিত জমি আছে, এই পতিত জমিগুলোর মধ্যে নতুন করে উন্নত মানের ফ্যাক্টরি গড়ে উঠুক। এই ফ্যাক্টরিগুলি গড়ে তুলতে গেলে আপনারা সবচাইতে দক্ষ শ্রমিক, আপনারা কাজ করে দক্ষতা অর্জন করছেন না? এই দক্ষ শ্রমিকের জন্য আমাদের অঞ্চলে যদি এটা গড়ে উঠে, 4টা জেলা সংযোগ স্থল, আমরা একদিকে নেত্রকোনা, একদিকে হবিগঞ্জ, আরেকদিকে সুনামগঞ্জ, আরেকদিকে সিলেট, এই 4 জেলার যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলটার নাম হলো হাওড়। এইটা একটা প্লেটের মতো, খাইতে বসতে প্লেট দেখেন না, একটা প্লেটের মাথাটা উঁচা থাকে, নিচে আর মাঝখানটা কি থাকে, এরকম গর্ত থাকে না। সিলেট থেকে এদিকে গেছে, ময়মনসিংহ থেকে এদিকে আসছে, নেত্রকোনা থেকে এদিকে আসছে, হবিগঞ্জ থেকে এদিকে আসছে, মাঝখানে যেখানে মিলছে এটার নাম হলো হাওড়। এই জায়গাটাই হলো খালিয়াজুড়ি, ইটনা, মিঠামন, বিরাই, সাল্লা, জামালগঞ্জ, মধ্যনগর, ওইদিকে আছে মদনের এক অংশ। এই পুরো জায়গাটা হলো একটা প্লেট, একটা বালতির নিচ অংশের মতো, একটা প্লেটের নিচ অংশের মতো। এই প্লেটটাকে সুন্দর করে সাজাইতে গেলে নেত্রকোনার লোক লাগবে, এই পাশে হবিগঞ্জের লোক লাগবে, এই পাশে কিশোরগঞ্জের এক অংশের লোক লাগবে, এই পাশে সুনামগঞ্জের এক অংশের লোক লাগবে, আর ওই পাশে সিলেটের কোনা দিয়া আরেক অংশের লোক লাগবে। এক অংশকে মিলছে মৌলভীবাজারের সাথে। এই অংশকে আমরা শুধু দিরাইসাল্লা নিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি এই মাঝখানের অংশটাকে, এই প্লেটটাকে এমন একটা মর্যাদা দেওয়া, যে মর্যাদার কারণে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থানের তৈরি হয়। এই কর্মসংস্থান করতে পারলে আপনাদেরকে আমরা ওয়েলকাম করব, আবার মাতৃভূমিতে ফিরে যাবে আপনাদের। আমাদের সন্তানেরা বাড়ির পাশে থেকে কাজটা পাক, আমাদের সন্তানেরা, মহিলারা বাড়ি থেকে 20,000 টাকা আয়ের ব্যবস্থা পাক, আমাদের সন্তানেরা বাড়ির পাশে বসে ভালো স্কুলে যাওয়ার সুযোগ পাক, আমাদের সন্তানেরা, মায়েরা বাড়িতে বসে ভালো ডাক্তার ক্ষমতা পাক। তো এই সব কিছু মিলে আগামীতে আমাদের দেখা হবে 12ই ফেব্রুয়ারি। এর আগে আশা হচ্ছে না, আপনারা সবে, আমরা সকলে মিলে, গাজীপুরে যারা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা হবে, আপনারা যাবেন, নিজ দায়িত্বে যাবেন, সবাই মিলে আমরা আমাদের দিরাইসাল্লাহকে গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজান হয়ে গেছে। আসসালামু আলাইকুম এবং আদাব।